সরকারের প্রধান যখন একটা ক্ষুদ্র জেনারেলকে এই আদেশ দেয়, সেদিন আমি সেটা মেনে নিইনি। আমি বলেছিলাম, শেষ ব্যক্তি জীবিত কিংবা মৃত উদ্ধার না করে আমি স্থান ত্যাগ করব না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আইকন, চেয়ারম্যান লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বীর মুক্তিযোদ্ধা, যার উৎসাহে পরিকল্পনায় 1971-এ মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন আরেক বীর মুক্তিযোদ্ধা, আমাদের সেনাবাহিনী আরেক সাহসী সদস্য মেজর জিয়াউর রহমান। আমরা যখন মেজর জিয়াউর রহমান বলি, তখন স্বভাবতভাবে আরেকটি নাম চলে আসে, তৎকালীন ক্যাপ্টেন, পরবর্তীতে কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা, আজকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংগ্রামী সদস্যবৃন্দ, আজকের অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে ঢাকা 17 আসনের মাটিকাটা, ভাসানটেক, কালাচাঁদপুর, শেওড়া, গুলশান, বনানী থেকে আগত 2 শতাধিক সদস্যবৃন্দ, সাভার থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা, কুমিল্লা, চট্টগ্রাম, বিশেষ করে আমার প্রিয় জন্মস্থান সন্দ্বীপ থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা, যোগদানকারী সম্মানিত সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংগ্রামী কর্মীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমি একজন সৈনিক। প্রশ্ন থাকতেই পারে, আপনি কেন রাজনীতিতে আসবেন? আমি সৈনিক থাকতেই দানব, ফ্যাসিস্ট তথা রাষ্ট্রের দানবীয় রূপ চোখে দেখেছি। আমি দেখেছি কিভাবে জীবিত মানুষকে চাপা দেওয়ার জন্য আমাকে আদেশ দেয়া হয়। আমি দেখেছি 118টি পুড়ে যাওয়া লাশ, বলা হয় আগামীকাল বিএনপি এবং বেগম খালেদা জিয়া আন্দোলন করলে এই লাশ কাঁধে আন্দোলন করবে, এদেরকে গুম করে ফেলো। গুম জিনিসটা আমি জানতাম না। ওই প্রথম 2013 সালে আমি বুঝি যে সেনাবাহিনীর লোক দিয়ে গুম করানো হয়। একটি দেশের, রাষ্ট্রের, সরকারের প্রধান যখন একটা ক্ষুদ্র জেনারেলকে এই আদেশ দেয়, সে সহজেই সেটা মেনে নেয়ার কথা এই ফ্যাসিস্ট রাষ্ট্রে। সেদিন আমি সেটা মেনে নেইনি। আমি প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এবং আমি বলেছিলাম, রেকর্ড আছে, আপনারা দেখতে পারেন, শেষ ব্যক্তি জীবিত কিংবা মৃত উদ্ধার না করে আমি স্থান ত্যাগ করব না। তাজরিন গার্মেন্টস আশুলিয়ার সময় যেখানে পুড়ে যায় 118টি লোক, আমি বলেছিলাম এই পুড়ে যাওয়া লাশ, এখানে আমার ভাই থাকতে পারে, আমার বোন থাকতে পারে, এরা আমার দেশের জনগণ, এদের বাবা মা ভাই বোন, লক্ষ লক্ষ মানুষ আহাজারি করছে বাইরে, এই লাশ আমি গুম করতে পারি না। আমি পুলিশকে সেখান থেকে সরিয়ে দেই, সে লাশ উদ্ধার করে তাদের স্বজনের কাছে আমি হস্তান্তর করি। আমি মনে করি জনগণের দেওয়া ট্যাক্সের টাকায়, যে টাকায় আজকে আমি আমার কাপড় চোপড় পরি, এখনো আমি পেনশনের টাকা পাই, ওই সময় আমার
পরিবার সন্তানরা খেয়ে পড়ে ওই অর্থে তারা সুখে ছিল। সেই সেনাবাহিনীর সদস্য হয়ে আমি আমার দেশের মানুষের সাথে, আমার জনগণের সাথে বেইমানি করতে পারি না। এদেশ আমার জনগণের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশ মুক্তিযোদ্ধাদের অবদানে আমরা এদেশ পেয়েছি। আমাদের ঋণ আমরা জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। তাই আমার কাছে, আমার আত্মার কাছে 1971-এর মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র আমি পেয়েছি, আমার কাছে আমার বাংলাদেশের মানুষের ত্যাগ, সাধারণ মানুষ, অত্যাচারিত নিপীড়িত মানুষের যে কান্না, এগুলি অত্যন্ত আমার হৃদয়কে নাড়া দেয়। আমাকে নাড়া দেয় জুলাই বিপ্লব, যেটা না হলে গণতন্ত্র বোধহয় আর ফিরে আসতো না। ওই জেলখানার সেই প্রান্তে হয়তো আমার মৃত্যু হতো, হয়তো বা আপনাদের সামনে আমার দেখা হতো না আজকে এভাবে। তো রাজনীতি তো আমি সামরিক বাহিনী থাকতেই আমাকে জোর করে টেনে নেওয়া হয়েছে। যেভাবে 1971 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শ্রদ্ধেয় আমার সম্মানিত অফিসারদেরকে, জওয়ানদেরকে মুক্তিযোদ্ধা হতে বাধ্য করেছিল পাকিস্তানি সামরিক জান্তা, যদি তারা ওভাবে 25 তারিখ রাতে ঝাঁপিয়ে না পড়তো, হয়তো বা মুক্তিযুদ্ধের প্রয়োজন এত তাড়াতাড়ি আমাদের হতো না। তাই আমি বলবো, আমাদেরকে, আমরা যারা দেশপ্রেমিক, রাজনীতি করতে বাধ্য করেছে ওই ফ্যাসিস্ট সরকার। কেন? আমার জনগণের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, ভোট দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকার, এ সব কিছুর সাথে রাজনীতি জড়িত। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? সেটা হলো প্রেম। এবং প্রেমের মধ্যে শ্রেষ্ঠ প্রেম হলো দেশপ্রেম। আরেকটা প্রেম আছে, সেটা হলো মানব সেবা। এই মানব সেবায় সবচেয়ে বড় সেবা কারা করতে পারে? রাজনীতিবিদরা। কারণ মানুষের জন্য তারা কাজ করে। মানব সেবার এই যে রাজনৈতিক এই যে দিকটা, অতীব দুঃখের সাথে আমাকে বলতে হয়, বিগত দিনে রাজনীতির কথা শুনলে আমাদের পরিবারের সদস্যরা পর্যন্ত কিছুটা পিছু হটে। অনেক শিক্ষিত লোক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, রিক্সাওয়ালা, জেলে কামার কুমার আমাদেরকে বলে রাজনীতি এখন পেশায় পরিণত হয়েছে, রাজনীতি একটি ব্যবসাতে পরিণত হয়েছে, রাজনীতি মানে চাঁদাবাজ তৈরি করা, রাজনীতি মানে মানুষের উপরে অত্যাচার করা। শুনতে বাধ্য হই, আসলে কি তাই? রাজনীতিটা কি উপার্জনের উপায়? আমি তা এখনো মনে করি না। রাজনীতি হচ্ছে মানুষের জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করা। রাজনীতি হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য নিজের সর্বশ্রেষ্ঠ প্রাণকে উৎসর্গ করা। রাজনীতি মানে মানুষের অর্থনৈতিক, সামাজিক, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সংগ্রামে লিপ্ত হওয়া। রাজনীতি মানে আমার সহকর্মীর রক্ত আমার সাথে মিশে যাওয়া। রাজনীতি মানে তার রক্তের মাখা শার্ট হাতে করে বাড়িতে নিয়ে তার মাকে বুঝিয়ে দেয়া, ওকে বাঁচাতে পারি। প্রিয় সুধীগণ, একজন রাজনীতিবিদ কেমন দেখতে চায় এদেশের মানুষ? একজন নির্লোভ, অত্যন্ত সাহসী, একজন ত্যাগী, উদার মনোবৃত্তির মানুষকে দেখতে চায়। যে এই রাজনীতিবিদদের কাছে গেলে আপনি
একটু জায়গা পান না, সময় পান না, কথা বলার সুযোগ পান না, দুঃখের বিষয়, আপনারা নিশ্চয়ই তার কাছে যাবেন না। আমার সুদীর্ঘ দিনের রাজনৈতিক বিশ্লেষণ এবং নিরাপত্তা নিয়ে আমার যে চিন্তা, সেই জ্ঞান থেকে আমি বলবো, রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশে আমি একটি জানালা খুঁজে পেয়েছি, যেটা দিয়ে আমি এখন স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে পেরেছি। একটি স্বচ্ছ, সৎ, নির্লোভ, সাহসী নেতৃত্বের যারা ধারক, তিনি ডক্টর বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তার সহযোগী বীর মুক্তিযোদ্ধা ডক্টর ইলওয়ান আহমেদ, তাদের নেতৃত্বে যেই দল, আমি শপথ করে বলতে পারি এই দলের নামে কোনো স্টিগমা, কোনো ধরনের গন্ধ নাই যে এরা দুর্নীতি করেছে, এরা স্বজনপ্রীতি করেছে, মানুষ হত্যা করেছে, কিংবা কারো বিরুদ্ধে অহেতুক কষ্ট দেওয়ার জন্য তারা কাজ করে থাকে, হামলা মামলা গ্রামে গঞ্জে ইত্যাদি। এমন একটি দল নিশ্চয়ই আপনারা খোঁজেন, কিন্তু আমরা জন্মগতভাবে বাঙালি লোভে আক্রান্ত হই, আমাদের ইমানকে হারিয়ে ফেলি। তাই আমরা ফ্যাসিস্ট সরকারের সময় অনেকে মুনাফেক হয়ে গেছে। তা না হলে মুসলমান তার ইমান অন্তত ঠিক রাখার জন্য ওই দলে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না। আমি আমার অন্তরাত্মা দিয়ে বিশ্বাস করি, আমার দলের মাননীয় চেয়ারম্যান, সেক্রেটারি জেনারেল, যেসব অতি উচ্চমানের শিক্ষিত প্রেসিডিয়াম সদস্য, ভাইস প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সদস্যরা আছেন, তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণের জন্য একটি সত্যিকারের সুখী, সমৃদ্ধশীল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা কোনো কঠিন কাজ না। দরকার আপনাদের মতো যারা কর্মী, আপনাদের মতো যারা সহযোগী, যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে ছুটে এসেছেন আমার কথা শুনে। সত্যিকার অর্থে আমরা যদি এইভাবে মিটিং মিছিল করার চিন্তা করতাম, কয়েক লক্ষ লোক আমরা আয়োজন করতে পারতাম, সেটা আমাদের উদ্দেশ্য ছিল না। অতি অল্প সময়ে টেলিফোনে দুই একজনকে বলেছি, আমি সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আসুন আমরা একটা স্বপ্ন দেখি, একটা সুন্দর বাংলাদেশে, শোষণহীন, একটা সত্যিকার অর্থে যে দেশে মানুষের মর্যাদা এবং তাদের কর্মসংস্থান, তাদের নিরাপদ বসবাস করার নিশ্চয়তা, আদালতে গেলে বিচার, স্কুল কলেজে শিক্ষা, হাসপাতালে গেলে চিকিৎসা, এই সব কিছু পাওয়ার নিশ্চয়তা আমরা নিশ্চিত করার জন্য একটা সত্যিকারের আদর্শ এবং যাদের কমিটমেন্ট আছে এমন দুই রাজনৈতিক নেতৃত্বের সাথে একত্র হয়ে আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে সম্পৃক্ত হই। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে তামাবিল, এই আওয়াজ তুলুন আপনারা সবাই, আসুন এলডিবিতে যোগ দেই এবং বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখি। আগামী বছরগুলি হোক লিবারেল ডেমোক্রেটিক পার্টির বছর, আমাদের আদর্শ জনগণের হৃদয়ে যাতে ছড়িয়ে যায়। আমরা স্বপ্ন দেখব ছাতার নিচে বসে, কিন্তু ঘুমিয়ে নয়। যে স্বপ্ন মানুষ ঘুম যেয়ে দেখে, সেই স্বপ্ন বাস্তবায়ন হয় না। আমরা জেগে জেগে স্বপ্ন দেখব, আমাদের সর্বশক্তি নিয়োগ করে ইনশাআল্লাহ একটা সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা সৃষ্টি করব। বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদের বীর বিক্রমের নেতৃত্বে আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ
জিন্দাবাদ, লিবারাল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।